ফোনটা হঠাৎ বেজে ওঠায় হতচকিত হয়ে গেল অনিরুদ্ধ। এতক্ষণের ঘরের শান্ত পরিবেশটা ভেঙে গেল ফোনের ওপার থেকে আসা একটি মহিলার মিষ্টি গলায়। রিসিভ করতেই ওপার থেকে প্রশ্ন এলো, হ্যালো, তনিমা আছে? গলার আওয়াজটা এতটাই সুন্দর যে অনিরুদ্ধ আরো খানিকক্ষণ কথা না বলে থাকতে পারল না। বলল, না, আসলে ও ফোনটা না নিয়েই কিছুক্ষণের জন্য বাইরে গেছে। ফিরে এলে কি কিছু বলতে হবে? ও ঠিক আছে, তনিমা ফিরে এলে ওকে বলবেন রিমি কল করেছিল। ওকে। ফোন কলটা এই কথাগুলো দিয়ে শেষ হলেও অনিরুদ্ধ কিছুতেই ওই মহিলা কণ্ঠ ভুলতে পারছিল না। সে মহিলাটিকে না চিনলেও তার নাম জেনে গেছে, ফোন নাম্বারটাও, এমনকি তার গলার স্বরও শুনেছে। আর এই ব্যাপারগুলোই ওকে অস্থির করে তুলছিল। পরের দিন অনিরুদ্ধ নিজেই সেই নাম্বারটায় কল করল। কিছুক্ষণ পর উত্তর এলো, হ্যালো। হ্যালো, রিমি কথা বলছেন? আমি অনিরুদ্ধ বলছি। কে অনিরুদ্ধ? না মানে, আসলে কাল রাতে আপনাকে মিথ্যে কথা বলে হয়রানি করানোর জন্য আই এম সরি। এরপর অনিরুদ্ধ রিমিকে সব কিছু খুলে বলল। রিমি প্রথমে কিছুটা রেগে গেলেও খানিকক্ষণ পরেই হেসে উঠল। তার পরের দিন রিমি নিজেই অনিরুদ্ধকে কল করল। হ্যালো। কথাও হলো বেশ কিছুক্ষণ। এখন প্রতিদিন অনিরুদ্ধ রিমিকে দিনে দুবার কল করে, সকালে একবার এবং রাতে একবার। আবার রিমিও তাকে এক দুদিন ছাড়া ছাড়া দুপুরের দিকে কল করে। রিমি অনিরুদ্ধকে অনি বলে ডাকে। ওদের মধ্যে আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। ওরা দুজন দুজনকে এখনো সামনাসামনি দেখেনি, শুধু গলার স্বরটুকুই শুনেছে, আর তাতেই তৈরি হয়েছে প্রেম। এভাবেই কেটে গেল বেশ কিছু মাস। এর মাঝেই একদিন অনিরুদ্ধ আর রিমি মিলে সিদ্ধান্ত নিল যে অনির অফিসের কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওরা একটা কফি শপে দেখা করবে। কিন্তু দুপুরে হঠাৎই রিমি অনিকে ফোন করে বলল, হ্যালো। অনি, অনি, আমি আজ তোমার সাথে দেখা করতে পারবো না গো। আমার মা না হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে। অনির বেশ খারাপ লাগছিল। ওদের সম্পর্কের বয়স 6 মাস হলেও এখনো ওদের একে অপরের সাথে একবারও দেখা হয়নি। রিমি গড়িয়ার একটি লেডিজ মেসে থাকে, সেটার ঠিকানা অনি জানে, কিন্তু নিজে একজন পুরুষ হয়ে হঠাৎ করে একটা লেডিজ মেসে গিয়ে হাজির হওয়া ঠিক হবে না এই ভেবে অনি কোনো দিন সেখানে যায়নি। 5 দিন পেরিয়ে গেলেও রিমির কোনো খবর পাওয়া গেল না। অনি এবার স্থির করল যে শেষবারের মতো একবার কল করে দেখবে। তারপরও যদি উত্তর না আসে তাহলে ও রিমির মেসে দেখা করতে যাবে। অনি 7-5 ভেবে ডায়াল করল নাম্বারটা। রিং হচ্ছে। হ্যালো, কে বলছেন? অনি অবাক হলো। পুরুষ কণ্ঠ। বলল, হ্যালো, প্লিজ ফোনটা রিমিকে দেবেন। আপনি রং নাম্বারে ফোন করেছেন, কারণ এখানে রিমি বলে কেউ থাকে না। কলটা কেটে যেতেই অনি আবার কল করল। এবার বিরক্তি মেশানো পুরুষ কণ্ঠ উত্তর দিল, আরে আপনি কি বাংলা বোঝেন না নাকি? রিমি নামে কেউ এখানে থাকে না। দেখুন, আমার আপনাকে বিরক্ত করার কোনো ইন্টেনশন নেই। আসলে আমি এই নাম্বারে রিমির সাথে গত 6 মাস ধরে কথা বলছি। প্লিজ একটু রিমিকে ডেকে দিন না। সব বুঝলাম, কিন্তু আমার নাম অনন্ত সোম। আমি পেশায় অধ্যাপক। গত 5 বছর ধরে আমি এই নাম্বারটাই ব্যবহার করছি। আই এম সরি, কিন্তু আমি রিমি নামে সত্যি কাউকে জানি না। ফোনটা কেটে গেল। অনি কি করবে ভেবে উঠতে পারল না, কিন্তু ওর মনে হলো লোকটা সত্যি কথা বলছে কিনা সেটা যাচাই করে দেখাটা খুব দরকার। অনির এক বন্ধু টেলিকম ডিপার্টমেন্টের বেশ উঁচু পোস্টে আছে, নাম সৌভিক। সত্যিটা জানতেই হবে। অনি বাধ্য হয়েই তাই সৌভিককে কল করল। আধ ঘন্টা পরে সৌভিক কল ব্যাক করে জানালো অনন্ত সোম সত্যি একজন অধ্যাপক, এই শহরেরই একটি কলেজে গত 15 বছর ধরে পড়াচ্ছেন এবং তিনি সত্যি গত 5 বছর ধরে ওই একই নাম্বারটি ব্যবহার করছেন। মানে রিমি তাহলে
আচ্ছা, আমি তাহলে আজ সন্ধ্যেবেলা একবার ওই লেডিস মেসটা থেকে ঘুরে আসি, বুঝলি? থ্যাঙ্কস রে সৌভিক, রাখছি। সন্ধেবেলা অনি গড়িয়ার লেডিজ মেসে গেল। মেসের মালকিনের কথা শুনে অনির শরীর ঠান্ডা হয়ে গেল। মেসের মালকিন বললেন যে রিমি নামে একটি মেয়ে সত্যি থাকতো সেখানে, কিন্তু সে আত্মহত্যা করেছে 6 মাস হলো। সেই সময় থেকে মেসে আর কেউ থাকে না ওই ঘটনাটির ভয়ে। কিন্তু রিমি, ও তো আমাকে কল করেছিল আর আর হোয়াটসঅ্যাপে মেসেজও করেছে। এই যে দেখুন না। অনি ওর ফোনে রিমি যে মেসেজগুলো পাঠিয়েছিল সেগুলো খোঁজার চেষ্টা করল, কিন্তু একই, কেউ যেন খুব সাবধানে ওই মেসেজগুলো ওর ফোন থেকে ডিলিট করে দিয়েছে। এটা কেমন যেন ঠেকছে, ঠিক নর্মাল না। মানে গত 6 মাস ধরে রিমির সাথে কথা বললাম, হঠাৎ করে এরম কেন হলো? রিমির, মানে ওই মেয়েটির আত্মহত্যা আর এই অনন্ত সোমের দুম করে হাজির হওয়া কিছুতেই স্বাভাবিক মনে হচ্ছে না আমার। কিন্তু কেন? আর যাই হোক, অনি ভূতের ভয় পাচ্ছে না। ঘরকুনো ভীতু টাইপের ছেলে সে একেবারেই নয়। সবকিছুই লজিক দিয়েই অ্যানালাইজ করার অভ্যেস আছে ওর। অনি সারা রাত ঘুমোতে পারল না। বারবার রিমির গলার স্বর শুনতে পাচ্ছিল ও মনে মনে। সামনাসামনি না দেখলেও অনি রিমিকে সত্যিই ভালোবেসে ফেলেছিল। অনি মাথা ঠান্ডা করে ভাবতে লাগলো, যতবারই ও দেখা করার কথা বলেছে রিমি কোনো না কোনো অজুহাতে সেটা এড়িয়ে গেছে। ইনফ্যাক্ট ফেসবুকে রিকোয়েস্ট পাঠানো নিয়ে কথা উঠতেই রিমি বলেছিল, আসলে অনি, আমার ফেসবুকে অ্যাকাউন্ট নেই। আমার ঘন্টার পর ঘন্টা মেসেজ করে কথা বলতে ভালো লাগে না। দেখেছো না, আমি তোমাকে মেসেজের চাইতে বেশি কল করেই কথা বলি। কথা শুনতে আমার বেশি ভালো লাগে। একদিন ওরা দুজনে একটা মজার খেলা খেলেছিল, ওভার ফোন। ওরা কে কেমন দেখতে সেটা গলার স্বর শুনে আন্দাজ করতে হবে। প্রথমে অনি বলেছিল, আমার মনে হয় তুমি খুব সুন্দর। তোমার অনেক লম্বা চুল, টানা টানা চোখ, ফর্সা রং। তোমাকে দেখলেই রাস্তায় সমস্ত ট্রাফিক সিগন্যালে লাল আলো জ্বলে ওঠে। তুমি যা যা বললে আমি একদম তার উল্টো। মিথ্যে কথা হতেই পারে না। ইয়ার কি করছো তুমি? বেশ তো, তাহলে দেখা হওয়ার পরই মিলিয়ে নিও। আচ্ছা, এবার আমি বলি তোমাকে কেমন দেখতে। রিমি অনির সম্পর্কে যা যা বলেছিল সব মিলে গিয়েছিল। এমনকি ছোটবেলায় সাইকেল থেকে পড়ে গিয়ে অনির কপালের কাটা দাগটা পর্যন্ত। কি করে হয় এরকম? সবটাই কি মিথ্যে হতে পারে? ভোর 3টে বেজে গেল, তবুও অনির চোখে একটুও ঘুম এলো না। হঠাৎ করেই কম্পন, মেসেজ অ্যালার্ট। অনি তাড়াতাড়ি মেসেজটা খুলে দেখল ওটা রিমির নাম্বার থেকে এসেছে, আর তাতে লেখা, আমি আছি তোমার খুব কাছে, ভয় পেও না, নিশ্চিন্তে ঘুমাও। খামোখা তুই বাড়াবাড়ি করছিস অনি। কেউ একটা ফালতু ইয়ার্কি করছে তোর সাথে, ছাড় না ভাই। না রে সৌভিক, আমার না কিরম একটা লাগছে, বুঝলি? আর তাছাড়া এটা ইয়ার কি না, রীতিমতো আমাকে হ্যারাস করা হচ্ছে। সেরকম হলে আমাকে লোকাল থানায় খবর দিতে হবে। গতকাল রাতের মেসেজের ঘটনার পরই আর দেরি করেনি অনি। সোজা সৌভিককে কল করেছিল। ওর মন বলছিল এই অনন্ত সোমের বাড়ি যাওয়াটা খুব দরকার। ভদ্রলোকের সাথে সামনাসামনি কথা বলতেই হবে, কে জানে ওর সাথেও কেউ ওরকম মজা করছে বা করেছে কিনা। অনন্ত সোমের বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধে হয়নি, কারণ অনি সকালেই আবার ভদ্রলোককে কল করে সমস্ত সমস্যা খুলে বলতেই তিনি নির্দ্বিধায় ওর বাড়ির ঠিকানাটা দিয়ে দিয়েছিলেন। বাড়ির সামনে ডোরবেল নেই, তাই কড়া নাড়তে হলো। মাঝবয়স্ক টাক মাথার ভদ্রলোক দরজা খুললেন, বললেন,
কাকে চাই? আমরা অনন্ত সোমকে খুঁজছি। আমি অনন্ত সোম। নমস্কার অনন্তবাবু, আমি অনিরুদ্ধ রায়। গতকাল আপনাকে রিমির খোঁজে কল করেছিলাম। দয়া করে কিছু মনে করবেন না, আমি বিপদে পড়েই এখানে এসেছি। আসলে গতকালই রাত 3টে নাগাদ আপনার ফোন থেকে আমার ফোনে একটা মেসেজ আসে। আজ সকালে আপনাকে আমি বললামও কল করে সব কিছু। মনে পড়ছে? রিমি? কে রিমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন তো, এটা আপনার ফোন নাম্বার নয়। আপনি আপনি অধ্যাপক অনন্ত সোম নন? অধ্যাপক? আপনি কি বলছেন মশাই? আমি অনন্ত সোম ঠিকই, কিন্তু আমার তো এগ রোলের দোকান, ওই মেন রোডের ধারে। আর হ্যাঁ, এটা আমারই ফোন নাম্বার। 6 মাস আগে সিম কার্ডটা হারিয়ে গেছিল, থানায় জানিয়েছিলাম, কিন্তু পাওয়া যায়নি। আপনি কে বলুন তো? প্লিজ অনন্তবাবু, আপনি আর কি করবেন না। এই নিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে আমাকে। কেউ আমার সাথে মজা করে চলেছে। আর রিমি, যে মেয়েটিকে আমি খুঁজছি, ওকে আমি ভালোবাসি গত 6 মাস ধরে। 1 সপ্তাহ ধরেও মিসিং। ওর মেসে বলছে ওই নামেই নাকি একজন আত্মহত্যা করেছে 6 মাস আগে। এদিকে আপনি কালই বললেন আপনি অনন্ত সোম, পেশায় অধ্যাপক। 5 বছর ধরে এই নাম্বারটা ব্যবহার করছেন। আর আজ সকালে আপনি নিজেই তো আমাকে এখানকার ঠিকানা দিলেন। আর এখন বলছেন আপনার এগরোলের দোকান, ফোন হারিয়ে গেছিল 6 মাস আগে। প্লিজ অনন্তবাবু, আমার সিচুয়েশনটা একটু বুঝুন। আরে, এ তো মহা ঝামেলায় পড়া গেল দেখছি। আপনি একটু ঠান্ডা হন মশাই। কি কাণ্ড বলুন দেখি। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, গত 6 মাস ধরে এই সিম কার্ডটা একজন ব্যবহার করছে, তাও আবার আমার নামে। না 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 না, এই সিম কার্ডটা আমায় লক করাতে হবে, বুঝেছেন তো? নাহলে এরকম জোচ্চুরি তো অনেকেই করবে। কি কাণ্ড! একবার থানায় যেতে পারলে ভালো হয়, কি বলেন? শুনুন না, আমাকে একটু থানার মোড়ে নামিয়ে দেবেন? আপনার তো গাড়ি রয়েছে সাথে, খুব সুবিধা হয়। হ্যাঁ চলুন। আমিও যে কি করব বুঝে উঠতে পারছি না। আপাতত আপনার এই সিমটা লক করানোটাই উপায় বলে মনে হচ্ছে। চলুন চলুন। আর সরি অনন্তবাবু, আপনাকে খামোখা বিরক্ত করলাম আমরা। আরে না না, ঠিক আছে। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ, আমি আসছি 2 মিনিটে। আর আপনিও যখন এই সিম নিয়ে এত সমস্যা ফেস করছেন, তখন আমি বলি কি, থানা থেকে যে কাগজটা দেবে না, মানে আমি কমপ্লেন লেখানোর পর ওটার একটা কপি আপনিও রেখে দেবেন নিজের কাছে, বুঝেছেন? কিছুক্ষণের মধ্যেই কাজ মিটে গেল থানায়। কমপ্লেনের কাগজটা হাতে নিয়ে অনন্তবাবুকে আরেক দফা সরি বলে অনি উঠে পড়ল গাড়িতে। বাড়ি ফেরার পথে কি মনে হতেই অনি ডায়াল করল রিমির নাম্বারটা। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। দুপুরে আর বাড়ি যেতে ইচ্ছে করল না অনির। খুব ইচ্ছে করছিল ওদের কলেজের সামনে মনুদার ভাতের হোটেলটায় যেতে। কতদিন যাওয়া হয় না। 2 বন্ধুতে আজ না হয় ওখানেই কাটালো খানিকক্ষণ। সৌভিক রাজি হয়ে গেল। চত্বরটা ফাঁকাই ছিল। ওখানেই খাওয়া সেরে কথা হচ্ছিল 2 বন্ধুতে। কথায় কথায় সৌভিক বলল, আচ্ছা অনি, গড়িয়াতে রিমির যে মেসের কথা তুই বলছিলি, সেখানে সত্যিই 6 মাস আগে ওই নামে কেউ আত্মহত্যা করেছিল কিনা সেটা খোঁজ নিয়েছিস? হতে হতে পারে মেসের মালকিন তোকে কোনো কথা গোপন করেছেন। একবার নিয়ারেস্ট থানায় খোঁজ করলে হয় না, কেউ কোনো এই ধরনের রিপোর্ট লিখিয়েছিল কিনা? তুই ঠিকই বলেছিস। আসলে আমি তখন মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম যে আমি এত কিছু ভাবতেই পারিনি। আমার কিন্তু মনে হয় এই সব কিছুর উত্তর ওই মেসেই লুকিয়ে আছে। চল না, একবার ঘুরেই আসি। চল, তার আগে দাঁড়া, একবার মনুদাকে বলে আসি যে আমরা বেরোচ্ছি। বহুকাল আসা হয় না এইদিকে। কতদিন পর দেখলাম বলতো মনুদাকে। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে মনুদাকে খুঁজতে যেতেই অনি দেখল মনুদা ওকেই হাত নেড়ে ডাকছে। হাতে অনির ফোন। খাবারের টেবিলে ফোনটা ফেলে রেখে চলে যাচ্ছিল অনি। সত্যি এই অবস্থা হয়েছে মনের। অবশ্য যা ঘটনা ঘটছে একের পর এক, তাতে মনের এই অবস্থা হওয়া অসম্ভব একেবারেই নয়। ফোনটা নিয়ে মনুদার কাছ থেকে বিদায় নিল অনি আর সৌভিক। ডেস্টিনেশন গড়িয়ায় রিমির মেস বাড়ির কাছের থানা। পুলিশ স্টেশনের ভেতরে ঢুকতেই একজন অফিসারের দেখা পাওয়া গেল। নাম সুনীল পাল। বেশ মোটা গোঁফওয়ালা রাশভারী মেজাজের ভদ্রলোক। একটু বিরক্তি ভরা গলায় তিনি বললেন, কি ব্যাপার? অফিসার সুনীল পালকে অনি সবকিছু খুলে বলল, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত।
শুনেই ভদ্রলোক খানিক খোঁচা মেরে বললেন, হ্যাঁ, বাহ, বেশ মজাদার ব্যাপার তো। ভূত এমনিতেই কলকাতা এত ঘিঞ্জি হয়ে যাচ্ছে যে মানুষই থাকার জায়গা পাচ্ছে না, তাতে আবার ভূত এসে জুটেছে। বাহ বাহ বাহ। এনিওয়ে, আত্মহত্যাটা কবে হয়েছিল? স্যার, মেসের মালকিন তো বলছেন যে ঘটনাটা ঘটেছে 6 মাস আগে। না, আমি এরকম কোনো কেস তো দেখতে পাচ্ছি না রেজিস্টারে। ওই সময়ের মধ্যে কাছাকাছি চত্বরে আত্মহত্যার কেস যা আছে তারা হয় পুরুষ নাহলে নাবালিকা। ভালো হয় যদি আপনি সমস্ত ঘটনাটা নিয়ে একটা সাধারণ কেস ফাইল করেন এবং ওই অনন্ত সোমের ফোন হারিয়ে যাওয়ার এফআইআর নম্বরটা তার মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। তারপর আমি দেখব যদি আমি এই ভুতুড়ে কেসটার সমাধান করতে পারি। আর হ্যাঁ, আপনার ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি লিখে দিয়ে যাবেন, যাতে আমি আপনার সাথে দরকার হলে যোগাযোগ করতে পারি। থানায় সমস্ত কাজকর্ম শেষ করার পরে অনি একটা ছোট্ট স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওর মন বলছে অফিসার পাল ওদের হেল্প করবেন। রাতে অনিকে ওর ফ্ল্যাটে আর একা রাখতে চাইল না সৌভিক। যদি কোনো খবর আসে থানা থেকে বা আবার যদি ফোন বাজে, তাহলে সৌভিক কিছু একটা উপায় অন্তত করতে পারবে। এইসব ভেবে সৌভিকও রয়ে গেল অনির সাথে সেই রাতটা। রাতেই থানা থেকে অফিসার পাল কল করলেন, টেলিকম কোম্পানিকে জানিয়ে সিমটা ফাইনালি ব্লক করা হয়েছে। সারাদিন ঘোরাঘুরির চোটে সৌভিক বেশ ক্লান্ত, খানিক ঘুম ঘুম ভাব আসছিল ওর। অনি বারান্দায় দাঁড়িয়েছিল বাইরের দিকে তাকিয়ে। রাতটাকে যেন একটু বেশি কালো, রহস্যময় মনে হচ্ছে ওর। রিমিকে সত্যি কি আর কোনোদিন দেখতে পাবে না অনি? এমনই সময় ফোন বেজে উঠল। আবার আননোন নাম্বার। আবার কি কেউ কল করলো, নাকি রিমি নিজে অন্য কোনো নাম্বার থেকে কল করেছে? উত্তেজনায় ফোনটা হাত থেকে প্রায় পড়েই যাবে মনে হচ্ছিল অনির। এত তাড়াতাড়ি রিমির খোঁজ পাওয়া যাবে ভাবতে পারেনি ও। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে চেনা গলা। অফিসার পাল বললেন, হ্যালো, হ্যাঁ, আমি অফিসার সুনীল পাল বলছি। আপনারা এক্ষুনি একবার থানায় আসুন প্লিজ। থানায় পৌঁছতে পৌঁছতে অনি আর সৌভিকের রাত 11টা বেজে গেল। ভেতরে ঢুকে দেখল যে মেসের মালকিন সেখানে একটি চেয়ারে বসে আছেন। অফিসার পালের অনুমতি নিয়ে ওরা বসতেই অফিসার পাল মালকিনের দিকে আঙ্গুল দেখিয়ে বলে উঠলেন, এই যে ইনি হচ্ছেন আপনাদের ভূতের মামি, মিসেস কমলিকা পাত্র। এবার লকআপের সামনে যান, দেখুন ভূতের মামাকে চিনতে পারেন কিনা। অনি এবং সৌভিক প্রায় দৌড়ে লকআপের সামনে গেল। লকআপে ভেতরের লোকটিকে দেখে অনি হতবাক। সৌভিক বলে উঠল, এ কি মনুদা? অফিসার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ইনি আমাদের কলেজের সামনে একটি হোটেল চালান। আমাদের দুজনেরই বহুকালের চেনা মনুদা। এর সাথে রিমির উধাও হওয়ার কি সম্পর্ক? আপনি প্লিজ একটু বুঝিয়ে বলুন। আমার 26 বছরের কর্মজীবনে আমার দোষী চিনতে কোনো ভুল হয় না অনিরুদ্ধবাবু। আমি অনেক দিন ধরে এই লোকটার খোঁজ করছি। ইনি ওই ভাতের হোটেলের আড়ালে মোবাইলে চোরাবাজারি করেন। এর আসল নাম মনোরঞ্জন পাত্র। আই এম সরি অফিসার, আপনার ভুল হচ্ছে। মনুদার হোটেলে আজ দুপুরে আমি আর সৌভিক নিজে গিয়েছিলাম। ইনফ্যাক্ট ওখানে আমি আমার নিজের ফোনটা ফেলে চলে এসেছিলাম। মনুদা নিজে আমাদের ডেকে আবার ফোনটা ফেরত দেয়। সেই লোকটা কোন যুক্তিতে দোষী হতে পারে বলুন তো? অফিসার পাল যেন শুনেও শুনছেন না অনিরুদ্ধর কথা। উনি বলতে শুরু করলেন, মনোরঞ্জন পাত্র ওরফে আপনার মনুদা এবং তার স্ত্রী একটি লেডিস মেসও চালান। ওর স্ত্রী ওই যে কমলিকা পাত্র, তিনি দেখেন মেসটা। কিছুক্ষণ আগেই মিসেস পাত্র নিজেই স্বীকার করেছেন যে আত্মহত্যা জাতীয় কিছুই ঘটেনি ওখানে। উনি নিজেই 1 মাস ধরে মেসটি খুলছেন না। উনি নিজে আর কিছুই বলছেন না। ওর বক্তব্য অনুযায়ী সবই সুচরিতা বলবে। সুচরিতা? রিমি কোথায় অফিসার? আপনি সেই নিয়ে কেন কিছু বলছেন না? আরে সুচরিতাই আপনার ভূত, যিনি আপনার সাথে এতদিন ধরে ফোনে কথা বলছেন। আর আপনার ওই মনুদা মানে মনোরঞ্জন পাত্র এবং তার স্ত্রী মেসের মালকিন কমলিকা পাত্র সম্পর্কে সুচরিতার মামা মামি। আসল ভূত মানে সুচরিতা নিজেই কিছুক্ষণের মধ্যে আসছেন। আমি তাকে নিয়ে আসার জন্য লোক পাঠিয়েছি। আর আধ ঘন্টার মধ্যে তার এখানে চলে আসা উচিত, তারপর সব খোলসা হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর দুজন লেডি কনস্টেবল ভেতরে এলেন একজন মহিলাকে সঙ্গে নিয়ে। মহিলাটি একটি সাধারণ সাদা সালোয়ার কামিজ পরে আছেন, কিন্তু তার মুখ একটি পাতলা কাপড় দিয়ে ঢাকা। অনি এবং সৌভিক
কৌতূহলী চোখে অনবরত সেই মহিলাটির দিকে তাকাচ্ছিল। অনির মনে হচ্ছিল সে কোথায় যেন একে দেখেছে। অফিসার পাল বলে উঠলেন, আরে কি হলো, মুখের কাপড়টা সরান, আমাদেরও দেখতে দিন কি ধরনের ভূত আপনি। অফিসার পালের কথা শেষ হওয়ার আগেই মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন। কমলিকা পাত্র তার চেয়ার থেকে উঠে মহিলাটিকে জড়িয়ে ধরলেন এবং আস্তে আস্তে তার মুখের ওপর থেকে পাতলা কাপড়টি সরিয়ে দিলেন। একটি ভয়ানক মুখ বেরিয়ে এলো। মাথায় চুলের অস্তিত্ব নেই, মুখটা পুরোটাই পোড়া, চোখগুলো যেন সামনের দিকে বেরিয়ে এসেছে, কিন্তু তবুও চোখ থেকে সমানে জল পড়ে চলেছে। কেউ যদি এই চেহারাটা অন্ধকার জায়গায় দেখে তবে নিঃসন্দেহে শিউরে উঠবে। আশপাশে অনেকগুলো চাপা আর্তনাদ ভেসে এলেও অনি চুপ। হঠাৎ করে যেন বাজ পড়েছে ঘরে। সবাই চুপ, শুধু বিড়বিড় করে চলেছে অনিরুদ্ধ। না না, এটা হতে পারে না। সুচরিতা এভাবে? সুচরিতা? অনিরুদ্ধ তখন সেকেন্ড ইয়ারের ছাত্র। সেদিন ছিল কলেজে ফ্রেশার্স ওয়েলকামের অনুষ্ঠান। অনি ছিল অর্গানাইজারদের মধ্যে একজন, আর ওর ভাগে পড়েছিল ফ্রেশারদের নাম ধরে ডাকা। সুচরিতা বোস, বিকম ফার্স্ট ইয়ার, এখন আমাদের সবাইকে গান গিয়ে শোনাবে। এটা জোরে হাততালি। অনি মাইকে ঘোষণা করল। মৃদু ফিসফাস শুরু হতেই অনি ঘাড় ঘুরিয়ে তাকালো। হলুদ সালোয়ার, কপালে বিন্দু বিন্দু ঘাম, কাঁধ অবধি ছোট ছোট চুল, ভেজা শিউলি ফুলের মতো নিষ্পাপ সরল একটা মুখ। এই মেয়ের দেশে কোনোদিন সূর্য অস্ত যায় না। এই মেয়ের সামনে বসেই গুলজার লেখেন তার কবিতা। এই মেয়ের জন্যই এতদিন শুয়োপোকা জন্ম ছিল অনিরুদ্ধর। এইবার মনটা প্রজাপতি হয়ে গেছে। কোথায় ছিল এই মেয়ে এতদিন? বড় বড় চোখে এই অদ্ভুত মায়াজাল বুনে কোথায় ছিল এতদিন এই মেয়ে? মেয়েটির অবাক করা সৌন্দর্য অনিকে এক মুহূর্তের জন্য অস্থির করে দিয়েছিল। স্টেজে উঠে কয়েক সেকেন্ড নিচে তাকিয়েই চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে মেয়েটি গাইতে শুরু করলো। গান শেষ হয়ে যাওয়ার পরে পুরো হল তালির শব্দে কাঁপতে লাগলো। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে অনিরুদ্ধ সুযোগটা হাতছাড়া করতে চাইল না। ঢের হয়েছে শুয়োপোকা সেজে থাকা। অনি সুচরিতার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি সত্যিই তোমার গানের গলার প্রশংসা করতে বাধ্য হচ্ছি। খুব সুন্দর গেয়েছো তুমি। নিশ্চয়ই শেখো কোথাও। থ্যাঙ্কস। আমার যদিও বেশ ভয় করছিল, হ্যাঁ তো লোকজন, আর না, আমি কোথাও শিখি না, এমনি। আমার না একটু তাড়া আছে, অনেক দূরে বাড়ি তো, যেতে সময় লাগবে। আজ আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বাই দ্য ওয়ে, থাকো কোথায় তুমি? যদি তোমার বলতে অসুবিধে না থাকে, অফকোর্স। আরে না, ঠিক আছে, আমি থাকি গড়িয়ায়। আজ এলাম, কেমন? বাই। সেদিন থেকে অনি আর সুচরিতার রোজ কথাবার্তা হতো। একদিন সুচরিতা অনির ক্লাসে ওর কাছে এসে বলল, অনিদা, অনিদা, আমাকে এই অঙ্কটা সলভ করতে একটু হেল্প করবে প্লিজ? অনি অঙ্কটা সলভ করে দিতেই সুচরিতা থ্যাঙ্কস বলে বেরিয়ে যাচ্ছিল। কি জানি কি হলো, অনির মনে হলো এইটাই সুযোগ, আর দেরি করলে হবে না, না হলে আবার শুয়োপোকা হতে হবে ওকে। তাই বলেই ফেলল, সুচরিতা, আমি তোকে ভালোবাসি। সুচরিতার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। খানিকক্ষণ মাটির দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে ক্লাস থেকে ছুটে বেরিয়ে গেল। পরের দিন সুচরিতা অনিকে একটি বই দিয়ে বলল, পেজ নম্বর 56-এ যে প্রবলেমটা আছে ওটা সলভ করে রেখো। আমি ইকোনমিক্স ক্লাস করে আসার পরে তোমার থেকে ফেরত নিয়ে নেব। সুচরিতা চলে যাবার পর অনি 56 নাম্বার পেজটা খুলে দেখল ভেতরে একটা ছোট্ট চিরকুট, আর তাতে লেখা,
আমিও তোমাকে ভালোবাসি। এরপর থেকেই অনি এবং সুচরিতার সম্পর্ক গড়ে উঠল। সুচরিতার মা বাবা কেউ ছিল না, ও মামা মামির কাছে বড় হয়েছিল। অনি কোনোদিন ওর বাড়ি যায়নি। সুচরিতা ওকে এটুকুই বলেছিল যে মামা খুবই গরিব এবং তিনি তার সবকিছু দিয়ে ওকে কলেজে পড়ানোর চেষ্টা করছেন। তাই যদি মামা জানতে পারেন যে সুচরিতা কলেজে গিয়ে কোনো একটি সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাহলে মনে মনে আঘাত পেতে পারেন। তাই ও ঠিক করেছিল যে যখন নিজে একটা চাকরি পাবে তখন মামা মামিকে ওদের সম্পর্কের কথা জানাবে। সবকিছু ভালোই চলছিল। সেদিন ছিল দীপাবলি। চারিদিকে অন্ধকারের মধ্যে আলো জ্বালানোর উৎসবে মেতেছিল সবাই। রাস্তায় লোকজন, আলোর সাজ। সুচরিতা বেরিয়ে আসে রাস্তায়। তখনই হঠাৎ একটা বিকট শব্দে ওর মুখের সামনে একটি পটকা ফাটে এবং মুখ আর চুলের একটা অংশ পুড়ে যায়। বাঁ চোখের দৃষ্টিও ক্ষীণ হয়ে আসে। সুচরিতার অনেক বন্ধু এসে অনিকে অনুরোধ করেছিল একবার হাসপাতালে দেখতে যাওয়ার জন্য, একবার ওর সামনে দাঁড়ানোর জন্য। হয়তো তাহলে মেয়েটা একটু মনোবল পাবে। কিন্তু আজীবন লজিক্যাল থাকা অনিরুদ্ধ হঠাৎ করেই যেন ভয় পেয়ে যায়। আশপাশের লোকজনের ভয়। সুচরিতার সঙ্গে থাকতে গেলে আজীবন সব্বার সাথে অ্যাডজাস্ট করার ভয়। সুচরিতাকে দেখে ভালোবাসতে না পারার ভয়ে পিছিয়ে যায় অনিরুদ্ধ। বলে, আমি যাকে ভালোবাসতাম সে ভয়ঙ্কর হয়ে গেছে এবং আমি ভয়ঙ্কর দেখতে লোকেদের খুব ভয় পাই। তাই সুচরিতার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। সেই থেকে অনি এবং সুচরিতার আর কোনোদিনও দেখা হয়নি। পুলিশ স্টেশনে এখন কান পাতলে কেবল নিঃশ্বাসের শব্দ শোনা যাবে। সবাই চুপ। খানিকক্ষণ দম নিয়ে সুচরিতা বলল, দয়া করে আমার মামাকে ছেড়ে দিন স্যার। এই কাজের জন্য আমি দায়ী। আমি 6 মাস হাসপাতালে ভর্তি ছিলাম। ওই একটা বাজির আওয়াজে আমার জীবনে ফুল স্টপ পড়ে গেলেও বাকিরা আবার লাইফের রেসে দৌড়তে শুরু করে। এদিকে দামি দামি ওষুধ দিয়ে আমার মুখের জ্বালা কমলেও আমার মনের ব্যথা দিন দিন বাড়তে থাকে স্যার। মামা এত টাকার চাহিদা কিভাবে পূরণ করবে সেটা বুঝতে না পেরে হয়তো মোবাইলের চোরাবাজারি করেছে। কিন্তু বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, উনি এমন মানুষ নন। উনি এমন মানুষ নন। অনির মাথা নিচু। সৌভিকের ভুরু কুঁচকে গেছে। অফিসার পাল চুপ। সুচরিতা ভাঙা ভাঙা গলায় বলল, আমার অনিকে দেখতে ইচ্ছে করত, ওর সাথে কথা বলতে ইচ্ছে করত, কিন্তু অনি আমাকে দেখতে চায় না। আমার কাছে হাসপাতালের বেডে শুয়ে কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ইতিমধ্যে আমি নিজেই আমার মামা মামিকে অনির ব্যাপারে সবকিছু খুলে বলি। মামা আমাকে কথা দিয়েছিল যে সে অনিকে বোঝাবে, নিয়ে আসবে আমার কাছে। মামার বিশ্বাস ছিল যে অনি ওর মনুদার কথা ফেলতে পারবে না। যখন শুনবে যে ওর মনুদাই আমার মামা, তখন ঠিক আসবে সে আমার কাছে। কিন্তু আমার ঘটনার পরে অনি নিজেকে পুরনো সবকিছুর থেকেই সরিয়ে নিয়েছিল। মামার দোকানে আসা বন্ধ করে দেয়। তখন আমিই ঠিক করি যে আমি অনির সাথে কথা বলবো, কিন্তু সুচরিতা হিসেবে নয়। তাহলে ও আমার সাথে কথা বলবে না। তাই আমি সিদ্ধান্ত নিই যে আমি অন্য নাম আর ফোন নাম্বার থেকে অনিকে ফোন করব। তখনই মামা আমাকে
অনন্ত সোম নামের একজনের সিম নিয়ে এসে দেয়। সেই নাম্বার থেকে আমাকে অনিকে ফোন করতে বলে। তারপর আমি রিমির নাম করে খানিক গলা পাল্টে কল করি অনিকে। কিছুদিন যেতেই আমি আমার অনিকে যেন আবার ফেরত পাই, সেই সেই পুরনো অনি। এবার মুখ খুললেন অফিসার পাল। বললেন, আরে তো তাহলে হঠাৎ এসব কেন? যোগাযোগ বন্ধ করলেন কেন? আর অনন্ত সোম কে? সুচরিতা কান্নায় ভেঙে পড়ল। আমি বুঝতে পারছিলাম যে আমি আবার অনির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছি। যখনই ও দেখা করার কথা বলতো তখনই আমি খুব ঘাবড়ে যেতাম। যদি আমি এই মুখ নিয়ে ওর সামনে যাই তাহলে তো আমি ওর ভালোবাসা চিরকালের মতো হারিয়ে ফেলব। তাই আমি ঠিক করি যে আমি রিমি নামের অবাস্তব চরিত্রটাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলব। কিন্তু সেটা করা কঠিন। আমি জানতাম অনি নানা চেষ্টা চালাবেই খোঁজ করার। তাই আমাকে কিছু ভুতুড়ে ঘটনা সাজাতে হয়। আসলে স্যার আমার মামা মামি আমাকে হাসি খুশি দেখতে চেয়েছে বরাবর, আর রিমির কারণেই সেটা গত 6 মাসে সম্ভব হয়েছে। সেই কারণেই মামা নানা চেষ্টা করেছে আমাকে আড়ালে রাখার, যাতে আমি কষ্ট না পাই। আমাকে জানায়নি যে অনি আর সৌভিক মামার দোকানে গিয়েছিল। আমি সেটা খানিক আগে মামির থেকে জানতে পারি। আর অনন্ত সোম আসলে সত্যি একজন এগরোলের দোকানদার। উনি কোনো প্রফেসর নন। অনন্তদা আমাদের পাড়াতে আগে থাকতো। আমার অবস্থার কথা শুনে নিজেই আমাকে সাহায্য করতে এগিয়ে আসে। শেষের দিকে অনি এমন ভাবে খোঁজার চেষ্টা চালাচ্ছিল যে বাধ্য হয়ে আমাকে অনন্তদাকে সবকিছু জানাতে হয়। ব্যাপারটা যে থানা অবধি গড়িয়ে যাবে আমি ভাবতে পারিনি স্যার। এবার আপনি যা ভালো বুঝবেন তাই করুন। আমার মামাকে যদি ছেড়ে দেন স্যার, আমি খুব কৃতজ্ঞ থাকব। অফিসার পাল চুপটি করে বসে রইলেন। লকআপের ওপাশ থেকে মনোরঞ্জন পাত্র ওরফে মনুদার ভাঙা দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর অফিসার সুনীল পাল পুলিশের ডায়েরির পেজটি ছিঁড়ে সেটিকে ডাস্টবিনে ফেলে দিয়ে হালকা হেসে বললেন, যান এবার সবাই নিজের বাড়ি যান, আমার কালকে সকালে ডিউটি আছে। এই কে আছো? মনোরঞ্জন বাবুকে ছেড়ে দাও। অনি সুচরিতার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। অস্ফুটে সুচরিতাকে বলল, সুচরিতা, আমি ভুল করেছি। আমি না ভয় পেয়ে গেছিলাম। মনে হয়েছিল তোমার সাথে থাকতে গেলে 10 জনকে জবাবদিহি করতে হবে। মনে হয়েছিল তোমাকে এই অবস্থায় দেখে ফেললে তোমাকে হয়তো আর ভালোবাসতে পারবো না আমি। কিন্তু আমি এখন জানি যে আমি পারবো। এই যে এতক্ষণ ধরে আমি রিমি নামের একজনকে খুঁজছিলাম, আমি কিন্তু রিমির চেহারা দেখার জন্য সেটা করিনি জানো। আমি একটিবার ওকে দেখতে চাইছিলাম, আমার ভালোবাসার মানুষটাকে দেখতে চাইছিলাম, সে যেমনই হোক। তুমি জানো, তোমাকে সেই ফ্রেশার্স ওয়েলকামের দিন স্টেজে দেখে আমার অনেক কিছু মনে হয়েছিল, কিন্তু সেসব আজ কিছুই মনে হচ্ছে না। সেদিন তোমাকে দেখে মনে হয়েছিল তুমি যেন পৃথিবীর নও। এত সৌন্দর্য পৃথিবীতে হতে পারে না। কিন্তু আজ তোমাকে ভীষণ রক্ত মাংসের মনে হচ্ছে, ভীষণ সত্যিকারের মনে হচ্ছে, আমার নিজের মনে হচ্ছে। প্লিজ সুচরিতা, তুমি আমার কাছে ফেরত আসতে পারবে না তোমার সবটুকু নিয়ে? প্লিজ। সুচরিতা মুখ নিচু করেছিল। এবার শটান অনির দিকে তাকিয়ে বলল, আমাকে ভালোবাসতে তোমার ভয় করেছিল অনি? আমার কিন্তু তোমাকে এখনো ভালোবাসতে ইচ্ছে করে। আমি তো চলে যাইনি অনি,
আমি তো ছিলাম তোমার কাছে অন্য নামে, অন্য প্রেম হয়ে, কিন্তু আর না, আর না অনি। তুমি আমাকে ডিজার্ভ করো না, তুমি আমাকে ডিজার্ভ করো না।